ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছে আমি শোভন আরেফ। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর 4 মাস অতিবাহিত হতে চললেও এখনও স্বাভাবিক হয়নি দেশ। কোথাও না কোথাও প্রতিদিনই হচ্ছে আন্দোলন, সংঘাত, সংঘর্ষ। নানা দাবিতে এই আন্দোলন পোশাক কারখানা থেকে শুরু করে শিক্ষাঙ্গনও ছড়িয়েছে। যার শুরুটা 7 কলেজের শিক্ষার্থীদের দিয়ে, সরকারের আশ্বাসে সেই আন্দোলন স্থগিত হলেও শিক্ষার্থীরা এখন জড়িয়ে পড়ছে নিজেদের মধ্যে সংঘাত, সংঘর্ষে। ভুল চিকিৎসার অভিযোগে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজও সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে 3 জন নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী আহতের দাবি করা হলেও পুলিশ বলছে কেউ অন্তত মারা যায়নি। এদিকে 1 লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে আছে রাজধানী শাহবাগে জনসমাগমের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছিল একটি সংগঠন। আর এই মুহূর্তে ডিবি পুলিশ কার্যালয় এবং শাহবাগেও ইসকন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে রয়েছে অস্থিরতা। কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এমন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনে একটি মহলের ইন্ধন দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা জনাব মাহফুজ আলম। তিনি আজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মাদ হয়ে গেছেন। আসলেই কি এসব ঘটনার পেছনে রয়েছে ষড়যন্ত্র, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? কেন স্বাভাবিক হচ্ছে না দেশ? সংস্কার আর নির্বাচনের পথে এই সব আন্দোলন কতটা চ্যালেঞ্জ তৈরি করছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। আপনাদের 3 জনকেই স্বাগত। আমি একটা উপক্রমণিকার মতো বলেছি, সেটিতে হয়তো আমাদের আলোচনার বিষয়টি সহজ হবে বুঝতে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শুরুতে যদি আপনার কাছে আসি, আমরা গতকাল দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর, লুটপাট পর্যন্ত হয়েছে, রাতে বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কারওয়ান বাজারের প্রথম আলো অফিসের সামনে জনসংগম, সেখানে ধাওয়া পাল্টা দেওয়া, গ্রেপ্তার। আজকে সারাদিন যাত্রাবাড়ি ছিল রণক্ষেত্র, ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ ছিল গেল সপ্তাহে। সব মিলিয়ে আমি তালিকায় হয়তো আর 2-1টি বাদ পড়ে। কিসের আলামত? আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনি নিশ্চয়ই টের পান। ধন্যবাদ। আমার সাথে যারা সহ আলোচক আছে তাদের শুভেচ্ছা জানাই। আসলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপনি যে ঘটনাগুলো উপস্থাপন করেছেন, আমি মনে করি একটা অশনি সংখ্যা দেশের জন্য। তো আমি প্রথমে বলবো, আজকে প্রায় 100 দিন পার হয়ে আরও কিছুদিন হলো। আমরা তো ভাবছিলাম যে 100 দিনের একটা হিসাব নিকাশ করবো, তারপরে বাকি 100 দিনের একটা হালখাতা আমরা মানে একটা পথরেখা করা হবে। হ্যাঁ, এবং সেই হালখাতাটা নিশ্চয়ই তাদের যে সমস্ত সফল পদক্ষেপগুলো এক এক করে আমাদের সামনে আসবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত উপদেষ্টারা দায়িত্ব নিয়েছেন, এটা বুঝতে হবে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এক নদী রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধে 1 সাগর রক্ত দিয়েছি, আর এই গণ অভ্যুত্থানে হাসিনা ফ্যাসিস্ট এত রক্ত ঝরিয়েছে। তাদের রক্তের উপর দিয়ে যারা দায়িত্ব নিয়েছে, এখন তো মনে হয় তারা কি বসে বসে আঙ্গুল চুষছে, তেমন কোনো তাদের মধ্যে আমি কার্যক্রমের অগ্রগতি দেখি না। এবং এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন কোনো না কোনো ঘটনা, আজকে তো অনেকগুলোই ঘটনা একসাথে হয়ে গেল। তাহলে আমাদের এখানে ডিবি এবং এনএসআই তারা কি করে? তাদের কাছে কি আগাম বার্তা থাকবে না? বলা হচ্ছে 1 লাখ টাকা বিনা সুদে ঋণ দেবে, লক্ষ মানুষ ঢুকে গেল। তাদের খবর নাই জেলায় এরা প্রস্তুতি নিচ্ছে, বাস ভাড়া নিচ্ছে, 1 লক্ষ লোক আজকে এখানে ঢুকবে। ছাত্ররা বেশ কিছুদিন ধরে, মানে যিনি এটি সংগঠন করেছেন তাকে আটক করা হয়েছে। না, ব্যাপার হচ্ছে আমি তো ওনাকে চিনি। হ্যাঁ, ওনার এই কর্মকাণ্ডের মধ্যে আমি তেমন কোনো ষড়যন্ত্র দেখি নাই। হ্যাঁ, উনি বলেছে এত পাচার হয়েছে, টাকাগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করে টাকাগুলো আনবে, এনে সাধারণ গরিব মানুষের মধ্যে বিনা সুদে ঋণ দেবে। এই ছিল তার এটা। তার সময়টা নির্ধারণ হয়তো সঠিক হয় নাই। এই সময়ে 1 লক্ষ লোককে যে একটা সমাবেশ করবে, হ্যাঁ, যেখানে একটা অস্থিরতা চলছে সারা জায়গায়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারও পরিপূর্ণভাবে কাজের মধ্যে এখনও ফিরে আসতে পারে নাই।
পাশাপাশি আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগও একটা অস্থিরতা চলতো, এমনকি বিচার বিভাগেরও অস্থিরতা এখনও আমরা কাটিয়ে উঠতে পারি নাই। তো সেই জায়গায় ছাত্ররা তো গত কিছুদিন ধরে ঢাকা কলেজ, সিটি কলেজ, তার আগে আইডিয়াল কলেজ, জি, এগুলো কি শুরু হয়েছে তুচ্ছ ঘটনা। তারপরে সাত কলেজ, তারপর তিতুমির কলেজ, মানে আমরা দেখছি, হ্যাঁ, তারপর তাদের ইউনিভার্সিটির দাবিতে শুরু হয়ে গেল। তো কদিন পরে তো প্রাইমারি স্কুলের ছেলেরাও হয়তো বলবে যে আমাদেরকে ইউনিভার্সিটি করে দাও, এই যদি অবস্থা, সবাই আবদার শুরু করে দিয়েছে। তারপরে আজকে যে ঘটনা হলো ছাত্রদের মধ্যে, আমি তো বলি এগুলো খুবই ন্যাক্কারজনক ঘটনা, এবং এখানে অনেক রিউমারও ছড়ানো হচ্ছে, এবং এটার পেছনে যে ইন্ধন নাই সেটা বলা যাবে না, ইন্ধন আছে। তো সেটা আমাদের, আমি যেটা বলছিলাম, আমাদের ডিবি সাহেবরা, এনএসআই সাহেবরা, তারা এগুলো খুঁজে বাইর করবে না, ঘটনার সূত্রপাত কেন তারা হতে দেয়। এবং আপনি তো বললেন যে মানে পুলিশ এখনো আগের মতো মানে সংগঠিত হতে পারে না, আমি তো আশা করেছিলাম যে কিছু পরিবর্তন হয়তো হয়েছে। তার মধ্যে আবার দেখলাম নতুন আইজিপি আসলো, খুব ভালো, নতুন কমিশনার সাহেব আসলো, এবং বিভিন্ন জায়গায় তারা অনেক রদবদল করেছে, অনেক নতুন চুক্তিভিত্তিক অনেক নিয়োগ দিচ্ছে, প্রশাসনও দিচ্ছে। আমরা আশা করেছিলাম যে এখন একটা শান্ত পরিবেশে বাকি 100 দিন তারা কাটাবে, যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেগুলো একটা রিপোর্ট দেবে, তারপরে একটা নির্বাচনী পথরেখা বা রোডম্যাপ, যেটা আমরা সবাই দাবি করছি আমাদের রাজনৈতিক দলগুলো, সেটা দ্রুততম সময়ে তারা দেবে। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে, তাহলে তো এই সরকারের যে সুনির্দিষ্ট যে কাজগুলো করার কথা, সংস্কারের কথা, তো এই সংস্কারগুলো তো এলোমেলো হয়ে যাবে। একদম স্পষ্ট আপনার বক্তব্য। সুতরাং প্রশ্ন হচ্ছে, সংস্কার কমিশনগুলো খুব দ্রুততম সময়ে ভাই আপনাদের কাজগুলো শেষ করেন, এগুলো কাজ ঝুলায় রাখবেন না। অনেক মতামত আপনারা নিচ্ছেন, অনেক আলোচনা করছেন, হ্যাঁ, এগুলো বেশি করতে গেলে সব কিছু ঝুলে যাবে, শেষ পর্যন্ত দেখা যাবে আপনারা কিছুই করতে পারবেন না। 111 সরকারের মতো একটা যেনতেন নির্বাচন করে সবাই পালিয়ে যাবেন। আমরা চাই না এই সরকারও পালিয়ে যাক, শেখ হাসিনা পালাইছে বলে এই সরকারও পালাবে, সেটা আমরা বলতে চাই না। একদম স্পষ্ট অ্যাডভোকেট চৌধুরী, ধন্যবাদ। ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। হেলেন জেরিন খানের কাছে যাওয়ার আগে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যেটি জানতে চাই, যেটি আমি শুরুতে বলেছি, যে একজন উপদেষ্টা ফেসবুক পোস্টে, উনি সাধারণত ফেসবুক পোস্টে তার মতামত দিয়ে থাকেন, তিনি বলেছেন যে এসবের পেছনে কতিপয় ডান এবং বাম মানসিকতার নেতৃত্ব রয়েছে। মানে এই যে এতগুলো ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে, তালিকা করলে গত সপ্তাহ থেকে এবং আজকে হয়তো সবচেয়ে বেশি, এগুলোকে কি আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হয় কিনা? আর যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধরুন যারা ক্ষমতা থাকে তাদের তো অনেকগুলো অ্যাপারেটাস থাকে, তথ্য পাওয়ার, তথ্য যাচাই করার, এবং সেই তথ্যটা যাচাইকৃত তথ্য অনুযায়ী ভূমিকা পালন করার। একজন উপদেষ্টা যদি বলে ফেলেন তাহলে নিশ্চয়ই তার কাছে কিছু তথ্য আছে, জি, তা না হলে কি অতীতের মতো হয়ে যাবে। আমরা বলতাম না যে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীনদের প্রিয় শব্দ, বহুল ব্যবহৃত শব্দ এবং সবচেয়ে অকার্যকর শব্দ হলো ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র তত্ত্বটা আমরা গত 15 বছর দেখেছি, তারও আগেও দেখেছি, যে ঘটনাকে যদি সমাধান করতে না পারি, তারা কাঁধ খোঁজে, কার কাঁধে দোষটা চাপিয়ে দেবেন। তো এইরকম দোষ খুঁজে বেড়ান, দায়ী খুঁজে বেড়ান, কিন্তু দোষের কারণটা দূর করার চেষ্টা করেন না। সে কারণে জটিলতাগুলো ঘুরে ঘুরে আসে। এখন ধরুন, এই যদি আমি ধরি এই 34 শিক্ষা প্রতিষ্ঠানের গত 2 দিনের ঘটনাটা, গতকাল তো ফেসবুকে তারা বলেছিলেন আজকে এই ঘটনাগুলো ঘটবে। সেক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছিলেন আমাদের সরকার, আমাদের প্রশাসন? পুরনো ঢাকা এমন একটা জায়গা যেখানে এখনও পর্যন্ত কমিউনিটি ফিলিংসটা কাজ করে। যদি ওখানকার এলাকার মুরব্বীদেরকে ডাকা হতো, কিংবা কলেজের শিক্ষকদেরকে ডাকা হতো, এমনকি ছাত্র নেতৃত্ববৃন্দকে বলা হতো যে দেখো, এই যে তুমি মেডিকেল কলেজটা ভাঙচুর করে দিয়ে আসলে, 2 দিন পরে তো মানে অসুস্থ হলে তুমিই সেখানে যাবে। কিংবা একটা কলেজ ভেঙে চুরে তার রেকর্ড রুমটা ধ্বংস করে দিয়ে আসলে তোমার মতো ছেলেরাই তো 2 দিন পর তার কাগজপত্র এখনো খুঁজে পাবে না। এই উদ্যোগটা কি তারা নিয়েছিলেন? মানে উদ্যোগ নিয়ে যদি ব্যর্থ হয়ে থাকেন, আমি একটু মাঝখানে আরেকজন উপদেষ্টা, তিনি যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি এরকমভাবে বলেছেন যে শত চেষ্টা এবং বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের অ্যাগ্রেসিভনেস এবং প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনী স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি, কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষে রক্তপাত হতো, মানে আরও রক্তপাত। ফাইন, ভালো কথা। তো তাহলে তিনি বললেন যে ছাত্ররা অ্যাগ্রেসিভ ছিল। অ্যাগ্রেসিভ থাকলে কি আহ্বান জানিয়ে সেটা সমাধান করা যাবে? আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমরা যারা রাজনৈতিক আন্দোলনে ছিলাম, তখন শুধু আহ্বান জানানো না, তখন উদ্যোগ গ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। এক,
আর একটা ছোট্ট দুইটা ঘটনা যদি বলি এর সঙ্গে, দেখুন এই যে আমরা পুঁজিবাজারে এক দরবেশের নাম শুনেছিলাম, তাই না? দরবেশ এখন নাই, কিন্তু গত 3 মাসে পুঁজিবাজার থেকে যে 54,000 কোটি টাকা হারিয়ে গেল, আজকে তারা একটা প্রোগ্রাম করেছে, তারা তাদের হাহাকারের কথা বলল যে আমাদের 30 লক্ষ 33 লক্ষ এরকম বিনিয়োগকারী, 3 মাসের মধ্যে আমরা এই টাকাটা হারালাম, প্রায় 2টা পদ্মা সেতু হারিয়ে গেল আমাদের এই ইয়ে থেকে। তো এগুলো কন্ট্রোল করার কোনো জায়গা নাই। বাজারে যে দ্রব্যমূল্যের এই ধরনের ঊর্ধ্বগতি, সেটার ক্ষেত্রেও কি কোনো ভূমিকা পালন করার উদ্যোগ আমরা দেখেছি? কিংবা আমাদের গার্মেন্টসে 2 মাস 3 মাস বেতন পায় না বলে যে শ্রমিকরা রাস্তায় নামলে সবাই দেখে রাস্তায় নেমেছে, কিন্তু 2 মাস 3 মাস যে বেতন পায় নাই সেই খবরটা কি কেউ নেবেন না? ফলে আজকের এই ঘটনায় কতটুকু উদ্যোগ নিয়েছেন সেটা দৃশ্যমান হয় নাই। আহ্বান জানানোটাই সরকারি দলের জন্য যথেষ্ট নয়, এটা আমরা বলতে পারি, আমরা একটা বিবৃতি দিয়ে বলবো এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনা করা উচিত নয়। স্পষ্ট, কিন্তু রাজিকুজ্জামান রতন, মানে এই সময়টাই তো একটা অস্থির সময়, আরো জুলাই আগস্টের অস্থিরতার পরে এই বিষয়টি ঘটেছে। তখন কিন্তু আমরা দেখেছি যে ফেসবুক পোস্ট, সেখানে আহ্বান অনেক কাজে দিয়েছে, কিংবা ধরুন ইউটিউবে একটা কিছু বক্তব্য অনেক কাজে দিয়েছে। এখানে দেখুন, শত্রু যখন সুনির্দিষ্ট থাকে তখন লক্ষ্যটাও সুনির্দিষ্ট থাকে, ঐক্যটাও সহজ হয়। তখন একটা ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এই ছেলেরাই তো জুরাইনে তখন পুলিশের সামনে অকাতরে জীবন দিয়েছে। এই ছেলেরাই তো তখন ইয়েতে আমরা বলবো পুরনো ঢাকায় এই ছেলেটার যাত্রাবাড়িতে তারা দাঁড়িয়েছে, তখন কেউ খেয়াল করে নেই সে কে কোন কলেজের ছাত্র, কে কোন স্কুলের ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, তারা কেউ খেয়াল করেনি। এমনকি যে মা একটু পানি এবং বিস্কিট নিয়ে গিয়েছেন তিনি কিন্তু খেয়াল করেন নাই সে কোন পাড়ার কোন মহল্লার। তার মানে একটা লক্ষ্যকে কেন্দ্র করে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে হচ্ছিল। এখন লক্ষ্যটা কোথায়? যে কোনো বড় আন্দোলনের মধ্য দিয়ে মানুষের একটা বড় আশাবাদ তৈরি হয়, তারপরে যারা ক্ষমতায় আসেন তাদের দায়িত্ব হয় যে আন্দোলনটা শেষ, নতুন ধরনের কাজ শুরু। সেই জন্যই কোনো ষড়যন্ত্র আদৌ ঘটছে কিনা, ঘটনাগুলোকে যদি বলি নির্লিপ্ততাটাও এক ধরনের ষড়যন্ত্র, যদি বলি নির্লিপ্ততাও এক ধরনের ষড়যন্ত্র, যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে ছাত্রদের একটা দারুণ ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটাকে বিনষ্ট করবার জন্য কখনো কখনো নির্লিপ্ত থেকেও তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত করে দিয়েছেন, এটাও কি বলতে পারি? আমি জানি না, এই প্রশ্নের উত্তর আবারও আলোচনার মধ্যে দিয়ে আসবে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। হেলেন জেরিন খান, আমরা দেখছি যে বিএনপি যখন প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের একটা পথরেখার জন্য তারা দাবি করছে, সরকারের উপর চাপ প্রয়োগ করছে, হয়তো গণসমর্থনও পাচ্ছে, কিন্তু এখন ছাত্রদের মাঝে যে এত বিশৃঙ্খলা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা রিক্সা চালক থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক সবাইকে নানামুখী দাবিতে পথে নামতে দেখছি। এখন বিএনপির অবস্থান কি আগের জায়গায় থাকবে কিনা, নাকি তারা গণমানুষ ছাত্রদের অধিকারগুলোকে তাদের নিজেদের দাবির সাথে মিলাবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচকবৃন্দ, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন একটা এই জায়গায় এইটা দিয়ে আমি শুরু করতে চাই যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। দেখেন, বিএনপি একটা অভিজ্ঞ দল এবং বিএনপি অনেকবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। সেই কারণে বিএনপির অভিজ্ঞতার আলোকেই কিন্তু বারবার করে বলতেছিল যে এই যে অন্তর্বর্তী যে সরকারটি, এই সরকারটির কাছ থেকে রোডম্যাপ চেয়েছিল। এবং আপনি জানেন যে এটার অন্যতম কারণ হচ্ছে, কারণ বিএনপি সত্যিকার অর্থে আওয়ামী লীগ দলটি যে কতটা ফ্যাসিস্ট, তারা সরকারে গেলে তাদের ভূমিকা কীরকম থাকে এবং বিরোধী দলে গেলেও তাদের ভূমিকা কী হয়, সেটা কিন্তু বিএনপি হারে হারে মানে তাদের কাছ থেকে বিভিন্ন সময় তারা প্রমাণ পেয়েছে। সেই কারণে বিএনপির অভিজ্ঞতার আলোকেই কিন্তু বিএনপি বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারটা স্বল্প সময় থেকে মানে মিনিমাম যে সংস্কারগুলো দরকার সেগুলো করে তারা যদি একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের পথে হাঁটে তাহলে ভালো হবে। কিন্তু দেখা গিয়েছে যে প্রথম থেকে স্টার্টিং থেকে আমরা দেখেছি যে অনেকগুলা ভুল হয়ে গিয়েছে। সেই কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে কিন্তু এই যে ষড়যন্ত্র বলি আর বলি যেটাই বলি না কেন, আমরা দেখেছি যারা প্রকৃত অর্থে বিগত 17টি বছর যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা দেশে থাকতে পারে নাই, যারা বাড়িতে থাকতে পারে নাই, যাদের প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা বারবার করে জেলে গিয়েছে, যাদের পরিবার হত্যা নির্যাতন গুমের শিকার হয়েছে,
তাদের সেই পরীক্ষিত লোকজনদেরকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে অনেককেই আমরা দেখতে পাই না। এই ব্যাপারগুলো হেলেন জেরিন খান, এগুলো খুবই স্পষ্ট, সকলেই জানে বিএনপির প্রতি এক ধরনের জনসমর্থন, বিশাল জনসমর্থন তো রয়েছে, কিন্তু মানে নির্বাচনটি তাদের অগ্রাধিকারে, কিন্তু আরো যে আন্দোলন কিংবা দাবি সেগুলোর নিশ্চয়ই একটা যৌক্তিকতা রয়েছে। সেগুলো তো নির্বাচন না, বিএনপি মূলত দেশটি সবার আগে, বিএনপির কাছে দেশের জনগণ সবার আগে। বিএনপি উপলব্ধি করেছিল যে আস্তে আস্তে কিন্তু এই মানে এরকম সিচুয়েশন আরো দিনে দিনে আরো বাড়বে এবং এমন একটা জায়গায় চলে যাবে যখন এই উপদেষ্টা মণ্ডলী এখনই তাদের মধ্য থেকে অনেকে কিন্তু হতাশা ব্যক্ত করছে। এটা তো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। মাত্র 3-4 মাসের মধ্যে তারা এতটা হতাশার বুলি দিবেন, এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি নাই। এবং আমরা অতীত দিনে দেখেছি 111-এর সময় কিন্তু কিছু উপদেষ্টা মণ্ডলী যদি পদত্যাগ না করতো তাহলে এই 111-এর এই সৃষ্টিও হতো না, আর এই পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমাদেরকে এত অত্যাচার নির্যাতনের মুখোমুখি হতে হতো না এবং এইরকম 3-4টা নির্বাচন, জনগণ শূন্য নির্বাচন হতো না। তো বিএনপি সেই জায়গা থেকেই বলেছিল যে এই যে দেখেন এগুলো তো প্রত্যেকটা জিনিস সত্যিকার অর্থে তো এটা একটা কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে এই ফ্যাসিস্ট যারা বিতাড়িত হয়েছে, যারা পালিয়ে গিয়েছে, তাদের যে ইন্ধন রয়েছে এটা দিনের আলোর মতো স্পষ্ট। সেই কারণে আমরা দেখি তারা বিভিন্ন রকমের রূপ ধারণ করছে। আর একটা হলো ছাত্রদের বিষয়টা, এই ছাত্ররা তো জানেনি, ছাত্র অবস্থায় যারা থাকে তাদের রক্ত অনেক গরম থাকে, কিন্তু এখন একটু বেশি হয়ে গিয়েছে। আমাদের সময় আমরা কিন্তু এইটা দেখিনি, আমরা তো ছাত্র রাজনীতি করেছি। আমাদের প্রতিবেশী যেই কলেজগুলো ছিল, যেমন ধরেন আমার ইডেন কলেজের পাশে গার্লস অর্থনীতি ছিল, ওদের সাথে আমাদের এত মধুর সম্পর্ক ছিল। কিন্তু এখন এরা কথায় কথায় এক কলেজ আর এক কলেজের সাথে লেগে যায় এবং মানে দেখা যায় কলেজের সমস্ত স্টুডেন্টরা একত্রে বের হয়ে আরেক কলেজে সাধারণ মানুষের ভোগান্তির কারণে হামলা করে এবং ভাঙচুর করে, সমস্ত কিছু তছনছ করে যায়, এত বিভৎস। আর এই যে এরা যে এতটা মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এটারও কিন্তু কারণ হলো যে দিনে আমরা দেখেছি বিগত মানে বলা চলে যে 16-17 বছর বাংলাদেশের মূল্যবোধকে কিন্তু একদম ধ্বংস করে দেওয়া। এই পরিস্থিতিকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন, এতটা নৃশংস হতে পারে একমাত্র পথ নির্বাচন, যেটি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেটি নিশ্চয়ই আপনি সমর্থন করেন। এটার আর মনে হয় বিকল্প কোনো ওয়ে নেই। ধন্যবাদ। আমরা ফিরবো আবারও বিরতির পরে, আপনাদের তিনজনের কাছ থেকে এই বিষয় নিয়ে আরো বিশদ জানবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা আলোচনায় ফিরে এলাম। সংস্কার নির্বাচনের পথে আন্দোলন, দাবি, বিক্ষোভ কিসের আলামত, এই বিষয়টি নিয়ে মানে এই শিরোনামে আমরা কথা বলছি। আমাদের সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন আছেন। আবারও স্বাগত আপনাদের তিনজনকে। হেলেন জেরিন খান, বিরতিতে যাবার আগে আপনার সাথে কথা বলছিল, আপনি বলছিলেন যে হ্যাঁ, আমরা অনেক মানুষকে রাস্তায় নামতে দেখছি, বিক্ষোভে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখছি ছাত্রদের, তাদের একটা দাবি আছে, সাধারণ মানুষের একটা দাবি আছে। আমরা বলছি যে জিনিসপত্রের দাম কমছে না। আগের সরকার তরুণদের বুঝতে পারেনি, একটি বিষয় তো রয়েছে, তার খেসারত তারা দিয়েছেন। এখনকার রাজনীতিবিদরা কি তরুণদের কিংবা এখন এই মুহূর্তে ছাত্রদের যে সমস্যা হচ্ছে, সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে, সেটি বুঝতে পারছে কিনা? বিএনপির মতো একটি বড় দল ছাত্র দলের বাইরে গিয়েও অন্য ছাত্রদের এই সমস্যাটি তারা দেখুন, বিএনপি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, আর এই মুহূর্তে তো বিএনপিকেই একমাত্র জনপ্রিয় একমাত্র বৃহৎ দল হিসাবে আমি মনে করি সবাই চিন্তা করে, বিশ্বাস করে এবং আমরা সেইভাবেই দায়িত্ব নিয়ে আমরা সব কাজগুলো করার চেষ্টা করি যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির অনেক কিছু দায়িত্ব আছে। আর আপনি যেটা বললেন ছাত্রদের কথা, বিএনপি কিন্তু একটা ছাত্র নির্ভর এবং আপনি জানেন যে 90-এর আন্দোলনে বিএনপি, অনেকে বলা হয়েছিল যে বিএনপি ক্ষমতায় গিয়েছিলই শুধুমাত্র ছাত্রদের ওই সময় ছাত্রদের নেতৃত্বের কারণে। তো সেই কারণে বিএনপি কিন্তু সবসময় ছাত্রদের কাছে একটা জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় আমরা দেখেছি এবং এখনও আমার মনে হয় সেই জায়গাতেই আছে এবং বিএনপি সেইভাবেই ছাত্রদেরকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করে এবং ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সবসময় লক্ষ্য করে। এবং আপনি এই মুহূর্তে যে ছাত্ররা যে দাবিগুলো করছে, যেমন এখানে ধরেন তিতুমির কলেজ বলছে যে তাদের বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, তারা চাইতেই পারে,
মানে তাদের চাওয়াটা যে আমি কোনো অন্যায় সেটা আমি বলছি না। আমরা অটোপাসের দাবিতে ছাত্রদের দেখেছি এবং তারা একদম অটোপাসের দাবিতে তারা দাবি তো করেছেই এবং তারা সচিবালয় নিয়ে গিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যেটা অবশ্য আমি মনে করি যে আমরা একটা বৃহৎ দল হিসেবে বিএনপি কখনোই এই ধরনের আচরণ কখনো প্রত্যাশা করে না ছাত্রদের কাছ থেকে। সেই কারণেই আমি মনে করি যে হ্যাঁ, ছাত্ররা যেহেতু জুলাই আগস্টে একটা বিরাট ভূমিকা পালন করেছে, তাদের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। এবং আমার মনে হয় কি যে ছাত্রদের পক্ষ থেকে মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেই ধরনের ভূমিকা পালন করেছে, সেখান থেকে দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন উপদেষ্টা মণ্ডলীতে গিয়েছে, উপদেষ্টা অ্যাডভাইজার হিসেবে গিয়েছে। সেই কারণে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ক্ষোভ থাকতে পারে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রত্যাশা থাকতে পারে, এইটাও একটা বিষয় আছে। আরেকটা হয়েছে কি, বিগত দিনে কিন্তু এই যে ছাত্ররা কিন্তু দেখেছে যে নিষ্ঠুরতা এটা, সেইগুলোও কিন্তু তারাও যে এখন ওপেন হচ্ছে না সেটা আমরা কি করে বলবো? কারণ এই যে জুলাই আগস্টে ছাত্রনেতাদের যে ভূমিকা দেখেছি আর আজকের ছাত্রনেতাদের কিংবা ছাত্রদেরকে যে ভূমিকা দেখছি, আকাশ আর পাতাল। তো সেই কারণে আমি বলবো যে এর মধ্যে দিয়ে পতিত ফ্যাসিস্টদের যে নেতৃত্ব ছিল, যারা সমর্থক ছিল, তারা ঢুকে গিয়ে তারা ঘটনা ঘটিয়ে দিচ্ছে সেটা তো আশঙ্কা হয়ে গিয়েছে। তো এখন যেটা দরকার যে ছাত্রদেরকে কিন্তু কি করা দরকার, পড়াশোনায় তারা যাতে মনোনিবেশ করতে পারে সেই দায়িত্বটি কেবল সরকারের রাখার কিনা সেটি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। আসবো নিশ্চয়ই আপনার কাছে। ধন্যবাদ হেলেন জেরিন খান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আজকে শাহবাগের কথা আপনি নিজেই বললেন, কালকে রাতে আমরা প্রথম আলো কার্যালয়ের সামনে দেখেছি, আজকে রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে। মানে এই সব কিছু নিয়ন্ত্রণে সরকার কতটা আন্তরিক, সেই প্রশ্নের একরকম জবাব আপনি দিয়েছেন। তারপরও আমরা গণ অভ্যুত্থানে আহত এবং নিহত ছাত্রদের কিংবা পরিবারের ক্ষতিপূরণ, চিকিৎসার দাবি, সেগুলো কি এখানে চাপা পড়ে যাচ্ছে কিনা, কিংবা সাধারণ মানুষের যে সমস্ত মৌলিক দাবি? না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আজ অবধি একটা সঠিক তালিকা করতে পারে নাই কতজন ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর হাতে নিহত হয়েছে। এত মাস হয়ে গেছে, এখনও করতে পারে নাই। এখন শুনতেছে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তারপরে দেখেন আহত যারা হয়েছে তাদেরও তালিকা প্রকাশ করে নাই এবং মৃত্যুসজ্জায় আছে। প্রতিনিয়ত 1-1 জন করে মারা যাচ্ছে। এদেরকে তো আমরা বাঁচাতে পারতাম। শিশু হত্যা হয়েছে, বিদেশে 2-1 জন করে যাচ্ছে। হ্যাঁ, 1-1 জন করে যাচ্ছে। 400 তরুণের চোখ অন্ধ হয়ে গেছে। তাদের যদি আমরা উন্নত মানের চিকিৎসা দিতে পারতাম বা সুচিকিৎসা দিতে পারতাম, অনেকেই হয়তো চোখের আলোটা ফিরে পেত। তা আমি তো মনে করি এটা চরম গাফিলতি। এবং এই স্বাস্থ্য উপদেষ্টা যিনি দায়িত্বে নিয়েছেন, আমি তো বুঝি না ওনাকে কেন এই ধরনের দায়িত্বে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওনার তো কোনো কাজের অগ্রগতিও দেখি না। এখন আবার একজন দেখে সহকারী নিয়োগ করা হয়েছে, একজন স্বনামধন্য ডাক্তারকে। তা এগুলো তো দীর্ঘ সময় ধরে যদি এই কাজগুলো করে, আমি তো মনে করি ওনারা তো জাতি তো ওনাদের ক্ষমা করবে না। এটা একটা বিশাল পয়েন্ট আপনি আজকে উপস্থাপন করেছেন। এটা চাপা পড়ে যাচ্ছিল, এর মধ্যে এতগুলো ফ্রন্ট ওপেন হচ্ছে। শাহবাগের কথা আপনি বলেছেন 1 লাখ টাকা করে, আজকে তো যে চিন্ময় একজন সাধু আরেকটা ফ্রন্ট ওপেন করে দিচ্ছে। ওরা আন্দোলন করছে, বিশাল বিশাল সমাবেশ করছে, করুক না। শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধাটা কি? তো তুমি যদি সমাবেশ মিছিল মিটিং করতে না চাও তাহলে ইমার্জেন্সি দাও। তুমি তো ইমার্জেন্সি দাও নাই, এটা ভালো না। এটি প্রসঙ্গে প্রেস সচিব বলেছেন যে তার নামে কোতোয়ালি থানায় একটি মামলা ছিল, সেই মামলা তো কি ধরনের মামলা আমরা তো জানি। হ্যাঁ, কে বা কাহারা কোন একটা চূড়ার মধ্যে পতাকা দিয়েছে, একদিকে বাংলাদেশের পতাকা, আরেকদিকে এদের আন্দোলনের পতাকা। হ্যাঁ, একটার উপর একটা না, সাইড করে। চিন্ময় তো কিছু করার নাই, সে তো এই আন্দোলনে অন্যতম নেতা। তো তাকে সেই পরশুদিন বোধহয় রংপুর একটা বিশাল সমাবেশ করেছে বা আরও করবে। এবং যে ব্যক্তি মামলা করেছে সে তো বিএনপির নেতা, তাকে তো বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতেও ছাড় দিচ্ছেন। আপনারা জানেন যে শত শত ঘটনার মধ্যে বিএনপি প্রায় 3000 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে। শ্যাম আহমেদ, বাবুল থেকে শুরু করে অনেককেই
হ্যাঁ, এবং শোকজ করেছে সালাউদ্দিন, হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটির সদস্য। তাহলে তো তারেক রহমান সাহেব বা বিএনপি স্থায়ী কমিটি তো অনেক তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে, এবং ওই যে মামলাটা চিন্ময় প্রভুর বিরুদ্ধে করেছে তার বিরুদ্ধেও তাকে, হ্যাঁ, এবং চিন্ময়কে ডেকে নিয়ে আলাপ আলোচনাও করেছে। এবং চিন্ময় বিএনপির অনেক প্রোগ্রামে আসছে, আমিও ছিলাম দু একটা প্রোগ্রামে, অসাধারণ বক্তব্য দেয়। বিএনপি তো হ্যাপি তাকে নিয়ে, তার বিরুদ্ধে তো বিএনপির কোনো অভিযোগ নাই। এখন সরকার কেন আরেকটা ফ্রন্ট, আজকে দেখেন তারে গ্রেপ্তারের পরে সারা বাংলাদেশে মিছিল মিটিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মিছিল মিটিং করুক, শাহবাগে গিয়ে আক্রমণ করে দিছে, কারা করেছে, কয়েকজনকে আহত করে দিয়ে, সন্ধ্যার সময় ঘটনা। তা আমি বলি যে সরকার কি পথ হারাবে, দিশাহারা হয়ে যাবে? আমরা তো এটা আপনাদের কাছে চাই না। একদম একদম স্পষ্ট। এই যে উপদেষ্টারা, আপনারা দুই একজন উপদেষ্টা ছাড়া অন্যদের কারো বক্তব্য আমরা শুনি না, তারা কি আছে না নাই? না, আপনি যে প্রশ্নটি রাখলেন ধন্যবাদ, আমি সেটি নিয়ে রাজিকুজ্জামান রতনের কাছে যাই, সরকার পথ হারাবে কিনা। কারণ আমরা আসলে আজকের মানে আলোচনার টপিকই এভাবে করেছি, সংস্কার কার্যক্রম, নির্বাচন, এই দুই লক্ষ্যের মধ্যে থেকে এই যে এত সব আন্দোলন বিক্ষোভ, এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা সরকারের জন্য আসল লক্ষ্য পূরণে। যে একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনো কখনো কোনো দুইটা যৌক্তিক দাবিকে মুখোমুখি দাঁড় করানোটা ঠিক নয়। সংস্কারটাও যেমন দরকার, নির্বাচনটাও দরকার, কিন্তু কথার মার প্যাচে আপনারা সংস্কার চান না নির্বাচন চান এরকম বললে কিন্তু এটা একটা জটিলতা তৈরি করা হবে। এর আগে যেমন শেখ হাসিনা খুব তার জনপ্রিয় কথা ছিল না, যে আপনার উন্নয়ন চান না গণতন্ত্র চান, অধিক উন্নয়ন অল্প গণতন্ত্র, এরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা এটা উচিত নয়। আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লড়াই করেছিলাম। আবার আমরা দেখেছিলাম যে যদি বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, এমনকি সংবিধানেও কিছু সংস্কার করা ছাড়া এই সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জায়গাটা যাওয়া যাবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা আসতে গেলে সংবিধানেও একটু সংস্কার লাগবে। তো সেই জন্য এটা দুটো হাত ধরাধরি করে চলার কথা, তো দুটোকে হাতাহাতি লাগিয়ে দেওয়া হয় কেন? এক। আর আজকের এই ঘটনাটা যেটা চলে এলো, সেখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ঘটনার একটা পটভূমি থাকে। দেখুন তো আমরা কত একটা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জাতির একটা অভ্যুত্থান হয়েছিল। এর আগে অভ্যুত্থান হয়েছে 69-এ, অভ্যুত্থান হয়েছে 90-এ, সেখানে শাসকরা পদত্যাগ করেছে। আর এবারের অভ্যুত্থানে শাসকরা পদত্যাগ এবং দেশত্যাগ করেছে। কি বিপুল পরিমাণ জনসম্পৃক্ত হয়েছিল। এই জনগণের অনেক আশা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, বুকের অনেক বেদনা আছে, কষ্ট আছে, ক্ষোভ আছে। একটা জিনিস, তাদের উপর যেন পুলিশি আক্রমণটা না হয় সেটা আমরা চেয়েছি, ঠিক আছে, কিন্তু তাদের কোনো কথাই তো কেউ কখনো শুনলো না। যদি কথাগুলো শোনার একটা জায়গা থাকতো তাহলে মানুষ বলতো যে আমাদের কথাটা শুনছে। উপরন্তু কি দেখলাম, বেগম রোকেয়া বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে নারী শিক্ষা বলি, সমাজ চেতনার একটা শ্রদ্ধেয় মানুষ, তার মুখে আপনারা কালি মেখে দিলেন। আচ্ছা, মৌলানা ভাসানীকে এদেশের মানুষ তো শ্রদ্ধার সঙ্গে দেখে, গ্রাফিতি তার মুছে দিলেন। বাউলরা বাংলাদেশের সবচেয়ে নিরীহ অংশ, তাদের উপর হামলা হচ্ছে, কই একজন তো বুকচি দিয়ে বললেন না যেটা অন্যায়, এটা হচ্ছে না, এটা দেওয়া যাবে না। আপনারা না ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন, আপনারা একটা সোশ্যাল ইন্টারাকশনের কথা বলেছিলেন, সেই সময় তো তাদের ভূমিকাগুলো দেখি নাই। কিংবা পাহাড় অথবা সমতলে আদিবাসীদের উপর কী হামলাটা হচ্ছে সেগুলো আপনারা দেখবেন না। ফলে কোথাও কিন্তু কোনো ভূমিকা দেখলাম না, বাজার দর নাই দেখলাম না, নির্বাচন দেখলাম না, সেটা পরের প্রশ্ন। কিন্তু মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে ফেলছে, সেগুলোকে যদি একটু বন্ধ করার একটা চেষ্টা হতো তাহলে আজকে কিন্তু ছাত্রদের মধ্যে এই জায়গাটা আসতো না। তারুণ্যের একটা শক্তি থাকে, তারুণ্যের কিছু হিরোইজমের একটা ঝোঁক থাকে, সেটাকে সামনে যদি লক্ষ্যটা নির্দিষ্ট করে দেওয়া যায়। এই তরুণরাই কিন্তু রাস্তা পরিষ্কারের কাজে লেগেছিল, এই পরিষ্কার তরুণরা পুলিশে ট্রাফিকের ভূমিকা পালন করতে চেয়েছিল, এই পুলিশরাই কিন্তু বলেছিল যে আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, একটা গণতান্ত্রিক সমাজের জন্য ভূমিকা পালন করব। সেই ক্ষেত্রে তাদেরকে যদি শুধু ইনক্লুড করা হতো তাহলে কিন্তু আমার মনে হয় না যে আজকে নিজেরা মারামারি করে তাদের শক্তিটাকে ক্ষয় করতো না, আমাদের ভবিষ্যৎটাকে বিপন্ন করতো না, এবং মানুষের মনের মধ্যে একটা আহাজারি তৈরি করতো না। এই ছাত্ররা 3 মাস আগে তোমরা কি ছিলে, হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল তোমাদের। একদম স্পষ্ট, অনেক ধন্যবাদ। এই পরিপ্রেক্ষিতে সরকারের কি করা উচিত, এই প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে চাই। বিরতিতে ফিরবো আবারও আপনাদের কাছেই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম রাজকাহনে, এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সংস্কার, নির্বাচনের পথে আন্দোলন, দাবি, বিক্ষোভ, কিসের আলামত, এই শিরোনামে আজকে আলোচনায় আমাদের সাথে হেলেন জেরিন খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং রাজিকুজ্জামান রতন আছেন। আবারও স্বাগত আপনাদের তিনজনকে। রাজিকুজ্জামান রতন, আলোচনায় মানে বিরতিতে যাবার আগে বলছিলাম যে এত সব কিছুর, এত ঘটনার ঘটার মধ্যে সরকারের কি করা উচিত, এই প্রশ্ন ছিল। সাথে একটু যুক্ত করতে চাই, রাজনীতিবিদদের এখানে সরকারকে কতখানি সহযোগিতা করার সুযোগ রয়েছে? প্রথমে আলামতটা কি? আলামতটা হচ্ছে দীর্ঘদিনের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। এই আলামতটা কিন্তু একদিক থেকে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় খারাপ,
কিন্তু বাস্তবে কিন্তু এটা আরেক দিক থেকে ভালো, মানুষ তার দাবির কথা বলছে এবং মানুষ ভরসা করছে এই যে দাবির কথাটা বলা যায়। দাবির কথা বলতে গিয়ে আমার তোষামত করতে হয় না, দাবির কথা বলতে গিয়ে আমার মার খাওয়ার আতঙ্ক থাকে না। এটা হলো একটা দিক। কিন্তু মানে সাধারণ মানুষের কাছে তো সেটি এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়ে কিন্তু যখন মানুষ আবার দেখে যে দাবির কথা বলছি কিন্তু শুনছে না যে কেউ, কারণ মানুষ দ্রব্যমূল্য কমানোর কথা বলছে কিন্তু শুনছে না কেউ, তো ফলে তখন আবার মানুষ মনে হবে যে বললাম তো, বলে কোনো লাভ নেই, শুনছে না, তখন আবার এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়। এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু কিছু ভূমিকা পালন করতেই হবে, কারণ এটা এমন একটা সরকার যেটা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকারটা এসছে। এই সরকারের ব্যর্থতার মধ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে আরেক ধরনের হতাশা তৈরি হবে এবং নতুন ধরনের জটিলতাও তৈরি হতে পারে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার তার যেমন দায়িত্বটা সে পালন করে যেতে পারে, আবার রাজনৈতিক দলগুলোরও এখানে একটা ভূমিকা পালন করতে হবে যে আমরা একটা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য একটা সংগ্রাম করছি, ফলে হঠাৎ করে গণতন্ত্র আসবে না, অন্তত কয়েকটা সংস্কারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে নির্বাচনী ব্যবস্থাটা যেন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হয়। আমাদের যারা আমলা আছেন, প্রশাসন, পুলিশে যারা আছেন, তারা যে আয় করেন এবং ব্যয় করেন এর মধ্যে যে বিশাল একটা ফারাক, এইটা যেন ধরা হয় যে কেউ তার অপ্রদর্শিত আয়ের নামে কেউ অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না। 3, ওই যে হাজার হাজার মামলা, যেমন আজকেও দেখলাম 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, এই মামলার নামে মামলা বাণিজ্য করে মানুষকে যে হয়রানি করা, এগুলো অন্তত বন্ধ হবে। আর 4 নম্বর যেটা হলো যে সরকারের সামর্থ্য কম, এটা আমরা জানি, কিন্তু সরকার জনগণের কাছে বলবে এই আমার সামর্থ্য এবং আমরা এই ভূমিকা পালন করছি। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিনিময়টা একটু বাড়ানো দরকার। আমরা অনেক সময় বলি সরকারের কমান্ড নাই, সরকারের কন্ট্রোল নাই, কিন্তু কমান্ড এবং কন্ট্রোলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনের ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক দলগুলোকে মাইনাস করার একটা কৌশল কখনো কখনো দেখা যায়, এইটা কিন্তু এক ধরনের অনাস্থা এবং অস্থিরতার পরিবেশ তৈরি করতে পারে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানে যদি ষড়যন্ত্র এগুলোর পেছনে থেকেও থাকে, সেইটি মোকাবেলা বা বন্ধ করার জন্য কি মানে পুলিশ প্রশাসন দিয়ে কেবল সম্ভব? আপনি বাইরের কথা বলছেন, আপনি এই উপদেষ্টাতে আসেন না, এখানে তো অনেকেই আছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় তারা। আমি তো তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখি 2-3 বছর আগে তারা ক্ষমতা ছেড়ে দেবে, নির্বাচন দিয়ে দেবে, এটা মনে করে না। এবং তারা কি সংস্কার করবে, তারা তো বলেই দিছে যে আমরা দায়িত্ব নিচ্ছি সংস্কার করার জন্য, আমরা সংস্কার করে তারপরে নির্বাচন দেব। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার তারাই দূরত্ব সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও আমরা 2-3 বার করে কথা বলেছি, সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলেছি, এবং তাদের পলিসি ম্যাটারও এখানে যারা বিশেষজ্ঞ আছে রাজনৈতিক দলের মধ্যে, অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, হ্যাঁ, বিশেষ বিশেষ রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে, আপনি তাদের অ্যাডভাইস নেন না কেন? আপনি যদি তাদেরকে সবসময় দূরে রাখেন, শুধু নির্বাচনের মূলা একটা ঝুলিয়ে দিয়ে বলবেন তোরা দৌড়া, রাজনীতিবিদদের সাথে তো আমার মনে হয় না, অনেক গ্যাপ হয়ে গেছে। রাজনীতিবিদরা তারা যদি কনফিডেন্সে না নেয় তাহলে সমস্যা আরও বাড়বে। হ্যাঁ, শুধু কতগুলো উপদেষ্টা নিয়োগ দেবে, তাও আবার বিতর্কিত উপদেষ্টা নিয়োগ দিয়ে আরও বিতর্ক সৃষ্টি করবে। এগুলো কারা করে? রাষ্ট্রের এই পলিসিগুলো কারা করে আমরা সেটা জানতে চাই। শেখ হাসিনাকে তো আমরা প্রশ্ন করেছিলেন যে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, কাদের অ্যাডভাইজে করেন, আপনার কিচেন ক্যাবিনেট কোথায়? তো এখানেও কি এরকম কিছু আছে নাকি? কোনো অদৃশ্য শক্তি এখানে কাজ করতেছে? আমরা আরও স্বচ্ছতা চাই আপনারা কাজের মাধ্যমে, এবং জনগণকে একটু স্বস্তি দেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে স্বস্তি দেন, বাজার নিয়ন্ত্রণে স্বস্তি দেন, এবং এই ধরনের বিক্ষোভগুলো যাতে প্রশমিত হয়। এবং বিক্ষোভ করার আগেই কেন আপনি এটাকে সমাধান করবেন না? আপনি তো, আমি মনে করি যে আপনারা একটা গণতান্ত্রিক পরিবেশে সবাইকে কথা বলার সুযোগ দিয়েছেন, হ্যাঁ, সেটা ঠিকই আছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করি, কারণ 15 বছর আমরা কথা বলতে পারি নাই, দাবি দাবা সেইভাবে উত্থাপন করতে পারি নাই। কিন্তু আমার কথা হচ্ছে 100 দিন পরও যদি আপনাকে সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তাহলে আপনারা দায়িত্ব নিয়ে বসে আছেন কেন? আমি আপনাদের আরও অ্যাক্টিভিজম চাই। হ্যাঁ, শুধু ক্ষমতা ভোগ করার জন্য আপনাদেরকে দেওয়া হয় নাই, ক্ষমতা ভোগ করাটা আপনাদের দায়িত্ব না, এটা একটা কঠিন দায়িত্ব আপনারা নিয়েছেন, রক্তের উপর দাঁড়িয়ে আপনারা শপথ নিয়েছেন। সুতরাং সেইভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেন, মানুষের মনে স্বস্তি এবং শান্তি ব্যবস্থা করেন, আরও প্রো অ্যাক্টিভিটি আপনারা প্রত্যাশা করেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। হেলেন জেরিন খান, মানে সরকার সঠিকভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারছে কিনা সেইটির তো এক ধরনের উত্তর আমরা সকলের আলোচনার মধ্যে পেয়েছি।
এখন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সেই মূল দায়িত্বটি কেবল সরকারের একার কিনা? বিএনপি যেহেতু বলছেন একটা মানে সবচেয়ে বড় দল এখন, সেই অর্থে বিএনপি এখানে কতখানি ভূমিকা পালন করতে পারে সরকারের সাথে? সরকারকে তো সমর্থন তারা দিচ্ছে, সহযোগিতার হাত কতখানি বাড়াচ্ছে? সেটা তো দিচ্ছেই। আর একটা ব্যাপার হলো সরকার নিজেই তো নিজের বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সেখান থেকে বিএনপি অনেক চেষ্টা করছে, চেষ্টা করবে, শেষ পর্যন্ত করবে। কারণ বিএনপির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার ব্যর্থ হলে তারা তো অনেকেই এমন আছে যারা সুবিধাভোগী, তাদের অনেকে থাকবেই না, এই দেশেই থাকবে না। কিন্তু বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এই দেশে থাকবে। আর বিএনপি দেখেন, যদি বিএনপি সত্যিকার অর্থে অন্য মানে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হতো। কিন্তু বিএনপি তো সেই ধরনের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি যেটা বারবার করে ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এবং বারবার করে বলেছে, বিগত ফ্যাসিস্ট সরকার 2-3টা কাজ একদম নিখুঁতভাবে করেছে। একটা হলো যে তারা 15 বছর একটা কাজ করেছে, তাদের সংগঠনও দেখে নাই, কিচ্ছু দেখে নেই, তারা প্রশাসনকে অ্যাবসুলেট করেছিল। আরেকটা কাজ করেছিল যে বিরোধী মতাবলম্বী যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। 2টা কাজ করেছে। তো একটা ধরেন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জুলাই আগস্টের যে বিরোধী দলগুলো মুক্ত হতে পেরেছে। কিন্তু আপনার প্রশাসন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু সেই প্রশাসনটা তো আমরা রদবদল করতে যে কারণে আপনি দেখেন যে মানিকগঞ্জ থেকে, নোয়াখালী থেকে, বগুড়া থেকে, এখান থেকে ওখান থেকে লক্ষাধিক লোক আসলো। কোথায়? এই ডিবি, এসবি, তারপরে র্যাব, পুলিশ, তাদের কারো কাছে কোনো ইনফরমেশন ছিল না, কোনো ইনফরমেশন নেই। ছিল, হয়তো তারা সহযোগিতাও করেছে, কারণ তারা হলো সুবিধা। বিএনপি কিন্তু প্রথমেই বলেছিল যে যেই কাজটি করার দরকার। আমরা যেটা দেখেছি, লতিফুর রহমান দেখেন মাত্র 3 মাসের জন্য সে এসেছিল, যেদিন করবে শপথ গ্রহণ করবে, মানে ক্ষমতায় আসবে, উপদেষ্টা হিসাবে শপথ নেবে, তার আগেই কিন্তু সে কি করলো, 13 জন সচিবকে করে দিল। সেই কাজটি কিন্তু আমরা দেখলাম না। এখন হয়েছে কি, টোটাল প্রশাসন হলো আওয়ামী লীগের সাজানো, কিন্তু ওনারা সেইভাবে কাজ করতে যাচ্ছে। যেই কারণে হচ্ছে কি, প্রত্যেক জায়গায় কিন্তু চরম আকার ধারণ করছে এবং বিএনপি কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছে, কিন্তু সেই সহযোগিতায় কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে যে এরা ঠিকভাবে সেটার বেনিফিট নিতে পারছে না, আরো জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর হলো আরেকটা যেটা সবশেষ যেটা বলতে চাই, যে এর থেকে মুক্তির একটাই হলো উপায়, যেটা ধরেন আরেকটা ব্যাপার হলো যে এই উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে কি শুনছে, তারা বলছে সংস্কার করব, তারপরে সকলের মতামত নিয়ে তার পরবর্তীতে তারা নির্বাচনের চিন্তা করবে। আবার কখনো কখনো শুনি যে স্থানীয় সরকার নির্বাচন করবে, পরবর্তীতে তাদের লক্ষ্যটাকে আসলে আরো স্পষ্ট, তারা একটা দীর্ঘ সময় থাকছে। যে কারণে আজকে দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে দাবি দেওয়া নিয়ে একদম তারা যদি আসতো যে আমরা কিছু সংস্কার করে আমরা নির্বাচনের পথে, তখন কিন্তু অনেক ধন্যবাদ হেলেন জেরিন খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ যারা সাথে ছিলেন। এই ছিল জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন। ফিরবো আগামীকাল নতুন রাজকাহন নিয়ে। থাকুন নিউজ মিডিয়ার সাথে।